শিরোনাম হলো রাশিয়া ও চীনের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে চায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প। এটা একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট, আমেরিকার সিএনএন যে টিভি আছে তাদের একটা রিপোর্ট। এটিকে পরে অনুবাদ আকারে ছেপেছে প্রথম আলো। আমি যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটা প্রথম আলোর ওই রিপোর্টেরই বাংলা অনুবাদ। ঘটনা কি হলো? আচ্ছা, তার আগে বলে নেই গ্রাউন্ড ইনফরমেশন গুলা। বেস ইনফরমেশন হলো যে গ্রিনল্যান্ড জিওগ্রাফিক্যালি এটা লোকেটেড, আপনারা জানেন যে উত্তর মেরু দক্ষিণ মেরু, উত্তর মেরু মানে চান্দিটা আর কি, পৃথিবীর চান্দি যেটা, উত্তর মেরু দক্ষিণ মেরু বলি আমরা। তার কাছাকাছি একটা দ্বীপের মতন বরফে ঢাকা জায়গার নাম হলো গ্রিনল্যান্ড। এটা কাছাকাছি ইউরোপের দেশের নাম হলো ডেনমার্ক, ড্যানিশ, যেখান থেকে আমরা ডেনমার্কের লোকদেরকে আমরা ড্যানিশ বলি। ড্যানিশ কন্ডেন্স মিল্ক খেয়ে বসে আছেন আমরা, সেই ড্যানিশ। এনিওয়ে, লিগেল স্ট্যাটাস হলো আবার লোক সংখ্যা খুবই কম, কয়েক হাজার মাত্র, কিংবা লাখ হবে বোধহয় 12। জিওগ্রাফিক্যাল ভূখণ্ড অনেক 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 বড়। অসুবিধা সুবিধা হোয়াটএভার, আশেপাশে কারা আছে? একটা হলো যেখানে প্রচুর ঠান্ডা, মাইনাস বোধহয় 200 বেশি চলে যাবে হয়তো, হোয়াটএভার। একদিক থেকে দেখলে ইউরোপের নর্দার্ন সাইড, নর্থ সি এর উপরে, নর্থ সিটা আবার ধরলে এদিকে ধরলে মানে নিচের দিকে ধরলে পরে এটাই হয়ে যাবে নেদারল্যান্ড। উপরের দিকে ধরলে পাশ দিয়ে ডেনমার্ক আসবে, ডেনমার্কের উপরে হলো আসলে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের লোক সংখ্যা কম আর এত ঠান্ডা বলে ওই এলাকা দিয়ে এদিকে জাহাজ ওদিকে যেতে পারে না, সারা বছর বরফে ঢাকা থাকে, ফলে জাহাজ চলাচল উপযোগী না। এদিকে কারা আছে? এদিকে আর একটু বেশি করে যদি পূর্বের দিকে যান তাহলে আপনি আমেরিকার নর্থার্ন সাইডটা পাবেন। এমনি আমেরিকা মহাদেশের উত্তরের আমেরিকাকে আমরা আমেরিকা বলে চিনি। এটা আবার পাশ কাটায়, মাঝখানে কানাডাকে রেখে পাশ কাটায় বেশ কিছুটা অংশ, এটা আমেরিকানদের 50 স্টেটের কতগুলো স্টেট। ওইটার উত্তর মাথাটা হলো আমেরিকা। স্ট্র্যাটেজিক পয়েন্টের দিক থেকে আমেরিকানদের সব কথাবার্তাগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টের দিক থেকে। ওখানে বসে থাকলে পরে আমি ভাই দূরবীন লাগে বসে থাকলে আপনার আমার মনিটরিংটা ভালো হয়, কে কোথায় কি করতেছে, যেমন সমুদ্র পথে যা আছে সেটা ধরা একটা। কেউ বলে যে ওখান থেকে যদি কোনো জিনিস ছুড়ে দেওয়া যায়, রকেট একটা ভালো টার্গেটে পায়, তো উপর দিকে লাগানো আছে অলরেডি সেখানে। আচ্ছা, মিলিটারি স্ট্যাটাস গুলো কেমন? ওখানে কোনো সৈন্য আছে কোনো দেশে? উত্তর হলো গ্রিনল্যান্ডবাসী যারা, এটা শুরুতে মানে বহু পুরোনো দিনে যখন কলোনি যুগ ছিল, কলোনি যুগের শুরুর দিকে এটা ডেনমার্কের কলোনি ছিল। এটা ছোট দেশের ছোট কলোনি। এটা থেকে কলোনির দুটো ধরন আছে। একটা কলোনি হচ্ছে যেটা আমার পাশের দেশটা এটা নিয়ে নিলাম, আশপাশেরটা, এটা হলো এক ধরনের কলোনি, যেটা শুরুর দিককার আমরা সাম্রাজ্য অর্থে যেটা করেছি, ঠিক যেরকম ভাবে অটোমান এম্পায়ার বলে এই জন্য দেখবেন যে ওটা এক্সটেন্ড হয় পাশের দেশ করতে করতে একেবারে এই যে আপনাদের এখনকার ইস্ট ইউরোপের বসনিয়া হার্জেগোভিনা পর্যন্ত গেছে, এদিকে গেছে গ্রিস পর্যন্ত। কিন্তু ব্রিটিশরা আসতেছে জাহাজে করে ইন্ডিয়াতে, এইটাকে কলোনি বলতেছে। এই জন্য কলোনি আর এম্পায়ার দখলের মধ্যে একটা ফারাক রাখা হয়। হিস্টোরিক্যালি এম্পায়ার দখল করতে জাহাজে করে যেতে হয় না, সমুদ্র জাহাজ দরকার নেই, সমুদ্র তখন আবিষ্কার হয় না। প্লাস সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা হচ্ছে কম্পাস, কোন দিকে যাইতেছে। আপনি একটা মহাসমুদ্রে পড়ে গেছেন, এখন ডান দিক কোনটা বাম দিক কোনটা উত্তর দক্ষিণ কিছু বুঝতে পারতেছে না, কোন দিকে বেড়ে গেলে কি পড়বে সামনে তাই তো জানেন। ফলে কম্পাস আবিষ্কার হওয়াটা একটা গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ওয়েট করতে হয়েছে মানুষকে। কলোনি শুরু হতে গেলে কম্পাস আবিষ্কার হচ্ছে, এটা একটা জিনিস। 2, কম্পাস নিয়ে মানে কোন যে বিদেশ কার দেশ তাও জানি না,
হ্যাঁ এরা যদি ধরে মার দেয় কেড়ে নেয় তার কি করবো আমি? আমার কাছে অস্ত্র নেই, তার কাছে কি আমার চেয়ে বেটার অস্ত্র আছে আমি তাও জানি না। সো কামান, গোলা বারুদের আবিষ্কার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো গোলা বারুদ আর কম্পাস এই দুটা ছাড়া কলোনি দখল এটা শুরু হইতে পারে নাই। 1600 সালে, মোটামুটি 1607 বলা হয়, এরপর থেকে কলোনি দখল শুরু হয় দুনিয়াতে। তো এর আগের যেগুলো ছিল এগুলো সবই যেন সাম্রাজ্য বলা হয়, আর এটা হলো কলোনি দখল। যখন আপনি ব্রিটিশদের সাথে বাংলাদেশে মানে ইন্ডিয়ার অবিভক্ত ইন্ডিয়ার কোনো ধরনের ডাইরেক্ট যোগাযোগ নেই, মানে পুরাটাই জাহাজে করে আইছে লন্ডন থেকে বাংলাদেশ মানে ইন্ডিয়া। তো এগুলাকে এই জন্য বলা হয় কলোনি দখল। তো সে আমলের যখন শুরুর দিকে ডেনমার্কের উপরের দেশ হলো, ফলে এটাকে আমরা ব্রিটিশদের স্টাইলে বলতে পারি, সেটা করদ রাজ্যের মতন ডেনমার্ককে বানায় নিয়েছিল। করদ রাজ্য মানে একটু বলে দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধা হবে। ব্রিটিশরা যখন ছিল এখানে তারা দুই ধরনের সম্পর্ক করেছিল। একটা হলো তার ডাইরেক্ট শাসন করতে হবে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন তার আন্ডারে, যেগুলোকে আমরা এখন রাজ্য বলেছি ইন্ডিয়ার। আর আরেকটা ছিল ছোট ছোট রাজা, ছোট বড় হতে পারে, এরকম 550-এরও বেশি রাজা ছিল যাদের সাথে ব্রিটিশদের চুক্তি ছিল। করদ রাজ্য বলা হতো ওগুলোকে। কেন? ওই রাজারা আগেকার মধ্যে রাজাগিরি করতেছে, খাজনা তুলতেছে, শাসন করতেছে, কিন্তু ফরেন রিলেশন বিষয়ে কিছু হলে, অর্থাৎ তারা ব্রিটিশরা ছাড়া আর কোনো দেশের সরকার বা ব্যবসায়ীর সাথে কথা বলতে পারবে না। ব্যবসায়ী কিন্তু কথা বলতে পারবে না, যোগাযোগ রাখতে পারবে না। যদি বলতে হয় সেটা ব্রিটিশদের মাধ্যমে দেখতে হবে। এটা হলো একটা। তাহলে পররাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ক যাবতীয় এই ব্যাপারে তারা কলোনিয়াল মাস্টার ইংল্যান্ডের সাথে মাধ্যমে জিজ্ঞেস করে নিবে আগে, যদি রাজি থাকে তাহলে কথা বলা যাবে, রাজি না থাকলে বলা যাবে না। এই জন্য এটা করা হয়েছিল যে ওই সময় তাদের প্রতিদ্বন্দ্বী হলো ফ্রেঞ্চরা, স্প্যানিশরা, পর্তুগিজরা। মূলত শুরুর দিকে, একেবারে শুরুর দিকে ডাচেরাও ছিল, কিন্তু পরের দিকে ডাচেরা সবার আগে হেরে যায়। তাহলে অন্য কলোনিয়াল পাওয়ারের সাথে যদি আমরা কথা না বলতে পারে, এই হচ্ছে চুক্তির মূল দিকটা। ঠিক সেই রকম ভাবে ডেনমার্ক গ্রিনল্যান্ডের সাথে চুক্তি করেছিল এই ধরনের। এই জন্য এটাকে আমি করদ রাজ্য টাইপের চুক্তি বলতেছি। সো এই হলো ডেনমার্কের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক। কিন্তু গ্রিনল্যান্ডের যে বাসিন্দা এরা কিন্তু ওই যে আমরা যেটাকে বলি অনেক সময় ভূমিপুত্র বলে চালাই দিই, এটা হলো সেরকম, মানে অরিজিনাল যারা বাসিন্দা, অর্থাৎ আমেরিকার বাসিন্দারা কি এখনকার সদস্যরা? উত্তর না, তারা ভূমিপুত্র না। কলোনি মাস্টাররা তাদেরকে ইংল্যান্ড থেকে ধরে নিয়ে গেছিল জাহাজে করে করে, গিয়ে ওখানে জমি দেওয়ার লোভ দেখে নিয়ে গেছিল, গিয়ে চাষাবাদ করে ওইটা ট্যাক্স টুক্স খাইয়া ওইটা দিয়ে ব্রিটিশ কলোনিয়াল মাস্টাররা এভাবে শাসন করতে। এটা হলো ইন্ডিয়া, এটা হলো আমেরিকা। ওই আমেরিকা এখনকার সদস্য আমরা আমেরিকা। আর অরিজিনাল যারা বাসিন্দা তাদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়েছিল ব্রিটিশরাই, ওই রেড ইন্ডিয়ানকে বাগাই দেওয়া হয়েছে আরো গভীর বন জঙ্গলে, যাদের কিছু কিছু অংশ হয়তো শহরে এখন আসছে, মিশে যাচ্ছে, এরকম কিছু আছে। যেটা সবচেয়ে বেশি বোঝা যায় নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে সবচেয়ে ভালো বোঝা। মাউরি বলে যে যাদেরকে ডাক নাম এখনকার নিউজিল্যান্ডের ভাষায় নাম মাউরি বলে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে ওই আদি বাসিন্দারা কিন্তু ইয়ের বেলায়, গ্রিনল্যান্ডের বেলায় আদি বাসিন্দারাই কিন্তু আছে এখন। এই জন্য যখন লাইক খুব ইজি না, মূলত সম্ভবত এই কারণ, এটাই মেন কারণ। কিন্তু এখন এই কালে এটা হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে গলে যাচ্ছে, প্রচুর বরফ গলে যাচ্ছে, ফলে আগামী দিনে এটা সমুদ্র নেভিগেশন করে যাওয়া অসম্ভব হবে এটা অনুমান করে নিচ্ছে। ফলে জিওগ্রাফিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি ডেনমার্কের গুরুত্ব, গ্রিনল্যান্ডের গুরুত্বটা অন্যরকম হয়ে উঠছে বা উঠতে পারে বলে অনুমান করছে মানুষ। ওকে, ট্রাম্প এখন যে কথা বলেছে স্ট্রেট কাট, আমি কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন মানি না, আমার কোনো ইন্টারন্যাশনাল আইনের দরকার নাই, আমার গায়ে জোর আছে, আমি দখল করে দেব। মানে যে কলোনিয়াল রুলটা বলেছি 1607 সাল থেকে শুরু হয়েছিল, চলেছিল, ফুল স্টপ হয়ে গেছিল 1945 সালে। উৎখাত করে দেওয়ার মাধ্যমে জাতিসংঘের জন্ম হয়েছিল। ট্রাম্পের কথা মানে হলো যে আমি দুনিয়াকে আবার 1945 সালের আগের দুনিয়ায় ফেরত নিয়ে যাবো। গেছেন অলরেডি, কেউ আসুক আর না আসুক, উনি ওনার মতন এটা করবেন বললে উনি ঘোষণা দিয়ে রওনা দিয়ে দিচ্ছেন যে ওনার আর ইন্টারন্যাশনাল আইন কানুন, জাতিসংঘের দরকার নেই।
এখন তার নয়া কথাটা খুব ইন্টারেস্টিং। উনি বলতেছেন আমি যদি গ্রিনল্যান্ডকে নিজের দখল করে আনি, চীনরা সে নিয়ে নেবে, সুতরাং আমার দখল করা উচিত। অদ্ভুত যুক্তি। এটা হলো অনেকটা আপনি একটা লোকের বাসায় গেছেন, গিয়ে একটা মেয়েকে দেখছেন, আবার এই তুই চল আমার সাথে। এটা কি আচরণ? এটা কি সভ্য আচরণ? এটা কোনো কালচার এটাকে অ্যালাউ করে? মানুষের যত ধরনের কালচার পুরনো আমরা কথা শুনি, কোনো কালচারকে এটা অ্যালাউ করে? ইভেন ওটা তো মহিলা যদি বাধা দিলে, একটা পুরুষকেও যদি আপনি এভাবে উঠে আনতে চান, আমার লাগবে এটা, দিয়ে দিয়ে আমারে দিয়ে দিবে নাকি? এটা চাওয়া যায়? চাওয়াও কি যায়? এই প্রশ্ন উঠবে। কিন্তু ট্রাম্পের হিসেবে কিছু বালায়নি, এত বেপরোয়া আসে। সে বলতেছে গ্রিনল্যান্ড আমার চাই। কেন? আমি না নিলে তো রাশিয়া চীন নিয়ে নিবে। কাটবো দেখেন। তার মানে এই প্রথম আমেরিকা কোন কি লক্ষ্য করে আগাইতেছে, কবে থেকে? স্পেসিফিক বললে 2010 সালে আশেপাশের সময় থেকে আমেরিকানরা কি চিন্তা করে আগাচ্ছে তা এই প্রথম একটা প্রেসিডেন্ট ওপেনলি বলেন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে। আমি না নিলে চীন রাশিয়া নিয়ে যাবে। আমি তো এত দূরে বলতেছে দেখে মনে হয় গাদা বলে বেশি বলতে গিয়ে সওয়াল হেলেছে। বলে আমরা কোনোভাবে চীন রাশিয়ার প্রতিবেশী হইতে চাই না। এটা একটা এথেনিক ঘৃণা হয়ে গেল না? আপনার প্রতিবেশী দোষ কারা হবে, অমুক করলে হবে না, এটা কি হইল? এটা হলো অনেকটা আপনি একটা বাসে উঠছেন, বাসে উঠে বলেন যে একদিন স্প্রিয়ার সব বাইক করে দাও, এই বাসে চড়তে পারবো না, আমি দিনে স্প্রিয়ার সাথে বাসে উঠবো না। এটা বললে সেরকম, এটা হচ্ছে সেরকম। আমি চীন রাশিয়ার সাথে প্রতিবেশী হইতে পারবো না। কি করে এই লোক? তো এটা একটা আর্গুমেন্ট দিছে, সিএনএন এর রিপোর্ট অনুযায়ী এটা তার আর্গুমেন্ট। ফাইনালি বলতেছেন যে কোন দেশগুলো এরকম কারো থেকে আমি চুক্তি করে এইসব বসাবো গ্রিনল্যান্ডে, এটা হবে না। কারণটা হলো এখনো অলরেডি গ্রিনল্যান্ডে প্রায় 100 আর্মি আছে কিন্তু আমেরিকানদের, অবজারভেটরি মিশন পালন করে তারা। তো ট্রাম্প বলছে পরিষ্কার করে একদম, দেখেন আমার এসব লিজ পিস দিয়ে হবে না, আমাকে কি করতে হবে, দেশগুলোর মালিকানা আমার থাকতে হবে, বুঝছেন? আর মালিকানা থাকলে আপনি তার সুরক্ষা দেবেন, ইজরা থাকলে কিন্তু হবে না। ইজরা নিয়ে আমি গ্রিনল্যান্ড নিতে পারবো না, আমার এটা দখলে নিতে হবে। আমি এমনি নেও কমনে নিব, আমি দখলে নেব, পরিষ্কার। কোনো সহজ উপায় হোক, শেষ কথা বলতেছে, সহজ উপায় হোক অথবা কঠিন উপায়, আমরা এটা করব। বুঝা গেল? ওকে, এর মানে কি আসলে? এর মানে হলো যে ট্রাম্প ধরে নিয়েছে যে এই গ্লোবাল সিস্টেমটা, অর্ডারটা, নিয়ম শৃঙ্খলাটা, এইটা তাকে ফেভার করবে না, বা ফেভার সে যা করতে যাচ্ছে সেটা কাজে লাগবে, সেক্ষেত্রে এটা কাজে লাগবে না, তাকে জবরদস্তি এটা দিতে হবে। তার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার আগেই সে জেনে গেছে তার ক্ষমতা থাকছে না, কিন্তু ক্ষমতাটা শেষ হয়ে যাওয়ার আগে সে আর এইটা ইন্টারন্যাশনাল নিয়মকানুন আইন মেনে তার যে সামরিক শক্তি আছে সেটা দিয়ে দু চারটে দখল যা সে করতে চায় সেটা থেকে দূরে থাকার দরকার কি? কমান ন্যাংটা এগিয়ে দখল করে এলাম, এ হচ্ছে তার বক্তব্য। ওকে, এখন এতে কি হবে? ইমিডিয়েট যেটা প্রবলেম হবে বলে আমি মনে করি না, যে অলরেডি আপনারা দেখতেছেন। প্রথম সমস্যা হলো যে ডেনমার্ক আবার ন্যাটোর মেম্বার, তার ডেনমার্কের সাথে তার সংঘাত, মিলিটারি সংঘাত লেগে যাবে কিন্তু গ্রিনল্যান্ডকে নিয়ে। ডেনমার্ক এই জন্য বারে বারে বলতেছে ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল নর্মস এগুলো মেনে চলে। মানে হলো যে আপনি আমার এই গ্রিনল্যান্ডের সঙ্গে আমার সম্পর্ক থাকা অবস্থায় আপনি গ্রিনল্যান্ড দখল করতে পারেন না, এটা হচ্ছে ডেনমার্ক বক্তব্য। এই জন্য ইন্টারন্যাশনাল ল দেখাচ্ছে। আর ডেনমার্ক যেহেতু ন্যাটোর মেম্বার, সে হুঁশিয়ারি দিয়েছে যে আপনি যদি এটা করেন তাহলে সেটা কি হবে, সামরিক অভিযান চালানো হলে তা ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট মানে ন্যাটোর শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত বহন করবে। অর্থাৎ ন্যাটোকে সাপোর্ট করতে হবে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোকে, ইউকে। এর মানে ইউ ভার্সেস আমেরিকা হয়ে যাবে। অর্থাৎ এখন থেকে গ্লোবাল পোলারাইজেশনে সোফার যেটা আমরা দেখছি না, হোল ইউরোপ এক জায়গায় থাকে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এক পক্ষে থাকে, এবং এই এক পক্ষের সবচেয়ে কমন ভিত্তিটা হচ্ছে ন্যাটো, কারণ সবাই ওরা এক ন্যাটো মেম্বার। ফলে আমেরিকা যদি গ্রিনল্যান্ডে আক্রমণ করে বা গ্রিনল্যান্ড দখল নিতে চায়,
তার মানে হবে ন্যাটোকে ভেঙে দেওয়া, কারণ ন্যাটোর ভিতরেই এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। সো এইটাকে তারা ওয়ার্নিং দিচ্ছে, সেই সাথে বলেছে এটা করতে গেলে পরে অলরেডি কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের আরো কিছু দেশ, তার সবাই এটা নিয়ে আপত্তি জানাইছে। অর্থাৎ তারা এখনো পর্যন্ত ডেনমার্কের পক্ষে থাকার চেষ্টা করছে। যদিও ট্রাম্পের স্ট্র্যাটেজি হলো প্রথমে এসে বলে দেওয়া তো মেকে দিতে পারে এ টাইপের, তারপর নেগোশিয়েট করবে। নেগোসিয়েশনটা কি হবে? আচ্ছা ঠিক আছে, তুই ক টাকা নিবি, কত দিলে হবে? মেয়ে কিন্তু নিব আমি, কত দিলে হবে এটা বলো, কি দিলে হবে ওটা বল। তো ওইটা আরেকজনের কাছ থেকে মেরে নিয়ে এসে তোর দিব, দিয়ে তো মেয়েকে কিন্তু নিয়ে দেবো ঠিক। এই হচ্ছে ট্রাম্পের পলিসি। সো প্রথমে নিয়ে এসে বলবে তোর এটা চাই আমি, আর পরে ডেকে নিয়ে এসে বলবে যে এখন কি নিব, নিব কিন্তু আমি এটা, এইভাবে কোনো ছাড় নাই। এ হচ্ছে ট্রাম্পের স্ট্র্যাটেজি, কায়দা। এই কৌশলে সোফার সে কাজ করতেছে। এইভাবে সে পানামা দখল করছে, পানামা সুয়েজ খাল আমেরিকান, এই দাবি করা শুরু করছিল। ভেনেজুয়েলার তেল এটা নাকি আমেরিকান তেল, সেই প্রশ্ন আবার সে লিগ্যাল মামলা করার সময় আনে নাই। ওখানে বলছে ওরা ড্রাগ বেচে, সেই জন্য ওদের আমি ধরে নিয়েছি। আর এখন বলতেছে যে গ্রিনল্যান্ড আমার দরকার, উল্টা উল্টা কোনো কথা শুনবো না আমি, একে দরকার এটা ভাই, কথা এত কথা শোনার সময় নেই। সো এই হুমকি দিচ্ছে। আলটিমেটলি এটা হতে পারে যে দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়ন কি দিকে সরে যাচ্ছে, হয়তো তাকে ব্যবসা দিবে, কিছু একটা দিবে, চুক্তি করে ফেলাইছে, যে লোকটা সবচেয়ে বেশি, যে দেশটা সবচেয়ে বেশি আপত্তি করতেছে তাকে ওই কিনে ফেলার চেষ্টা করবে না, বহুত কিছু হতে পারে। সার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল নিয়ম আইন, জাতিসংঘ এই বিষয়গুলোকে উপেক্ষা করে আগিয়ে যেতে চাচ্ছে ট্রাম্প। তাহলে প্রথম সংঘাতটা হবে ইউরোপের কাছে, আর ইউরোপ আর ট্রাম্পের পক্ষে থাকছে না, আমেরিকানদের পক্ষে থাকছে না। এটা হচ্ছে প্রথম ডিভিশন। সেকেন্ড বিচ্ছেদ হবে, যেখানে এখন ইউরোপিয়ান ইউনিয়ন কোন দিকে যাবে। একদিকে দেখা যাচ্ছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী রাশিয়া চীন হলো আর একটা মেরু, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কোন দিকে যাবে? শুরুর দিকে কোথাও যাবে না। কেন? কারণ অলরেডি ওরা ভুল করছে, থুক্কু বলে চীনের সাথে সম্পর্ক করতে গেছিল, চীন পাত্তা দেয় না সেকেন্ড টাইম। আর তাদেরকে তোমাদেরকে আমি একটা বিরাট অফার দিয়েছিলাম, চুক্তিও করেছিলাম, বাইডেন ক্ষমতা এসে যাওয়ার পরে চুক্তিকে স্থগিত করে ফেলা রাখছো তোমরা, আমাদেরকে আর আমি সেকেন্ড টাইম কোনো অফার দেব না। ফলে চীনের সাথে তার ফিরে যাওয়ার সম্ভাবনা আপাতত অ্যাটলিস্ট নাই। সে প্রথমে কয়েকদিন বসে থাকবে, আর পরে চীনকে কেন্দ্র করে নতুন পোলারাইজেশন হবে। কিন্তু সার কথাটা হলো, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা না হোক, পোলারাইজেশন যে হবে এই ব্যাপারটা পরিষ্কার। এবং ট্রাম্পের এই ধরনের আচরণই এই পোলারাইজেশনটাকে গতি দিবে আর কি, আগা বাড়ায় দেবে আর কি। শুরুতে হয়তো ইউরোপ এদিকে যাবে না সেদিকে যাবে, এই দ্বিধা করতে থাকবে, এতে কয়েক বছর যাবে। কিন্তু ওদের ভাগ্যপূর্বে এই জন্য এটা শেষ হয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে, এর আগে ছিল তারা রাজা, কলোনি মালিকের রাজা। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে 45 সালের পর থেকে তারা আছে যে ঠিক আছে, আমরা তো রাজা থাকতে পারলাম না, আমরা আমেরিকার ছোট ভাই হিসেবে সেকেন্ড কুতুব হিসেবে তো থাকতে পারবো, এই বলে এরা জায়গা পাইছিল তারা। এটি ফাইনালি ন্যাটো যখন থেকে গঠিত হয় তখন থেকে এটা একটা ঠিক আছে, একটা আমরা এক জায়গায় জড়ো করে দেওয়া গেছে আমেরিকানরা, এইভাবে ছিল জিনিসটা। এটাই পরে ইইউ হয়েছে। কিন্তু এখন যেটা হবে, আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বিচ্ছেদটা হয়ে গেলে পরে, একবার যদি বিচ্ছেদটা হয়ে যায়, এরপরে আবার যার মতন যে যার মতন সিদ্ধান্ত নিতে চাইতে পারে, ওদিকে চলে যাবে। অর্থাৎ সেকেন্ড পজিশনটা থাকছে না ইউরোপিয়ান ইউনিয়নের। আর চাইনিজরা রাইজ করবে এই জন্য যে সমস্ত ছোট দেশগুলো চাইনিজদেরকে জড়ো করে বেড়ে উঠতে চাইবে। কারণ গ্লোবালাইজেশন না থাকলে, গ্লোবাল ইন্টারন্যাশনালি বাণিজ্য যদি না থাকে, বাণিজ্যের রুল যদি না থাকে, কারেন্সি যদি না থাকে, প্রতিদিন রেট কি হবে এটা ঠিক করার মতো একটা আইনে বা আগামী দিনের একটা বিক্স যদি না থাকে, তাহলে গ্লোবাল বাণিজ্য চলবে না। সেই কারণে ওরা সবাই চাইবে যে চাইনিজ ভাইজান আপনারা একটা সিস্টেম বানান, আমরা আছি আপনার সাথে, এই কথা বলবে। ট্রাম্প পাগলার সাথে থাকা যাচ্ছে না, এটা বাদ, আপনি একটা কিছু একটা করেন, আমরা আছি আপনার সাথে, এই ধারাটা গড়ে উঠবে। এভাবে আগামী দিন শুরু হবে হয়তো ডেনমার্ক গ্রিনল্যান্ডের কাহিনী দিয়ে শুরু হবে, কিন্তু এটা এসব দিকে, এ হচ্ছে রাফলি ইঙ্গিতটা ওদিকে। আপাতত এতটুকুই।
থ্যাংক ইউ।